হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, প্রত্যেকেই সুস্থ রয়েছো। তোমাদের এসএসসি এমটিএস পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আজ হচ্ছে 29শে জুন, 28-27 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে। আগে ভাগেই তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপটা করে নাও, সবাইকেই বলবো, কারণ তারা এখনই করে নাও, কারণ এসএসসি পরীক্ষায় শেষের দিকে লাস্টের দিকে কিন্তু অনেক সার্ভারের প্রবলেম হয়। তো প্রথম দিকেই যারা ফর্ম ফিল আপ করবো ভেবেছো, প্রথম দিকেই করে নাও। এসএসসি এমটিএস পরীক্ষার জন্য জিকে হচ্ছে অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জিকের জন্য প্রত্যেকদিন সন্ধ্যে 7টার সময় তোমাদের এমটিএস এর জিকে ক্লাস করাচ্ছি। তো আজকের যে ক্লাসটা, এটা আমাদের হচ্ছে 28 নম্বর ক্লাস। এর আগের ক্লাসগুলো না দেখে থাকলে চ্যানেলে চলে যাও, অল ভিডিও সেকশনে যাবে, সেখানে পরপর ভিডিওগুলো দেখতে পাবে, নিচের দিকে সব তোমরা পেয়ে যাবে। আর তোমাদের জন্য একটা জিকে পিডিএফ ব্যাচ আমি করে দিয়েছি, যেখানে তোমরা তোমাদের এসএসসি এমটিএস পরীক্ষার জন্য যত রকমের জিকে তোমাদের পড়তে হবে সব কিছু একসঙ্গে পেয়ে যাবে। ঠিক আছে, 249 পেমেন্ট করে এই গ্রুপে জয়েন করতে হবে। এখানে 2023-24 সালের কারেন্ট অ্যাফেয়ার্স পাবে, 2020, 2021, 2022, 2023 সালের পিওয়াইকিউ প্রিভিয়াস ইয়ার প্রশ্নোত্তর পাবে, সঙ্গে স্ট্যাটিক জিকে পাবে, এবং তার সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট সাজেস্টিভ এমসিকিউ। এত কিছু তোমরা পেয়ে যাবে 249-এর বিনিময়ে। তো তোমাদের কিন্তু বারবার বলা হচ্ছে যে তোমরা যদি চাও তো এই গ্রুপে জয়েন করে যাও, ঠিক আছে। আর আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলও আছে একটা, সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, ফ্রি চ্যানেলের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই প্রত্যেকে জয়েন করে। ঠিক আছে, আর দেরি করবো না, শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। দেখো, আজ আমরা করছি 18ই অক্টোবর 2021 সালে পরীক্ষা হয়েছিল, তার সেকেন্ড শিফটের প্রশ্নোত্তর। দেখো, প্রথম প্রশ্ন কি আছে? পূর্ণিমার দিনের পরে প্রতি রাতে চাঁদের উজ্জ্বল অংশের আকার আরও পাতলা এবং পাতলা হতে দেখা যায়। 15 তারিখে চাঁদ দেখা যায় না, এই দিনটি হিসেবে পরিচিত, কি নামে পরিচিত? দেখো, পূর্ণিমার দিনে আমাদের চাঁদ কেমন থাকে? পুরো গোল থাকে, তারপর ধীরে ধীরে চাঁদ ছোট হতে 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 ছোট হতে হতে একেবারে বিলীন হয়ে যায়। একেবারে লাস্ট দিন, যেটা 15 দিনের সময় চাঁদ একেবারে বিলীন হয়ে যায়, সেই দিনটাকে আমরা কি বলবো? এটা প্রত্যেকেই জানো, এটা আমার বলার দরকার নেই। সেই দিনটাকে আমরা অমাবস্যা বলে থাকি, অমাবস্যার দিন সেটাকে আমরা বলে থাকি। তার এই অমাবস্যার দিন থেকে সেই দিনটাকে আমরা অমাবস্যার দিন বলবো, ঠিক আছে। নেক্সট দেখবো 2। লোকসভার স্পিকার তার পদত্যাগপত্র জমা দিতে পারেন কার কাছে? লোকসভার স্পিকার তার পদত্যাগপত্র কার কাছে জমা দেবেন? দেখো, কারেক্ট আনসার কি হবে? লোকসভার স্পিকার তার যে পদত্যাগপত্র সেটা তিনি জমা দেবেন ডেপুটি স্পিকারের কাছে। কার কাছে? ডেপুটি স্পিকারের কাছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চান, তিনি কাকে জমা দেবেন? তিনি দেবেন ভাইস প্রেসিডেন্টকে জমা দেবেন। এখন অনেক সময় প্রশ্ন আসে যে প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করতে যান, তাহলে তিনি কাকে জমা দেবেন? তিনি দেবেন কাকে? প্রেসিডেন্টকে তিনি জমা দেবেন, তিনি প্রেসিডেন্টকে জমা দেবেন পদত্যাগপত্র। এরপর আসছে ভাইস প্রেসিডেন্ট যদি পদত্যাগ করতে চান, তাহলে তিনি কাকে পদত্যাগপত্র দেবেন? তিনি দেবেন প্রেসিডেন্টকে পদত্যাগপত্র দেবেন, ঠিক আছে। এগুলো জেনে রাখতে হবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্নে চলে যাবো আমরা, 3 নম্বর। দেখো, কোন দেশের সাথে ভারতের দীর্ঘতম সীমান্ত রয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে অবশ্যই লাইক করবে, তোমাদের লাইক খুব কম আসছে, প্রত্যেকে লাইক করবে, তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে অবশ্যই। তো দেখো, কোন দেশের সাথে ভারতের দীর্ঘতম সীমান্ত রয়েছে? কারেক্ট আনসার হবে, ভারতের সঙ্গে দীর্ঘতম সীমান্ত হচ্ছে মায়ানমার, বাংলাদেশ, ভুটান নাকি চীন? কারেক্ট আনসার হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘতম সীমানা রয়েছে। এখন দেখো, একটা জিনিস জানতে হবে, ভারতের সঙ্গে 7টি সীমানা রয়েছে। যদি প্রশ্ন থাকে যে ভারতের সঙ্গে কতগুলো দেশের আন্তর্জাতিক বর্ডার আছে, তখন বলতে হবে তোমাকে ভারতের সঙ্গে 7টি দেশের আন্তর্জাতিক বর্ডার আছে। 7টি দেশের আন্তর্জাতিক বর্ডার আছে, তার মধ্যে বাংলাদেশ, চীন, নেপাল, ভুটান, পাকিস্তান, আফগানিস্তান, এইসব 7টি দেশ, ঠিক আছে। যেমন আফগানিস্তান, পাকিস্তান, চীন, নেপাল, ভুটান, মায়ানমার এবং হচ্ছে বাংলাদেশ, এই 7টি দেশের সঙ্গে ভারতের বর্ডার আছে। এবং যদি বলা হয় অনেক সময় প্রশ্ন যে মানে জলপথে কতগুলো বর্ডার আছে বা সামুদ্রিক বর্ডার কতগুলো আছে, তো ভারতের সঙ্গে সামুদ্রিক বর্ডার হচ্ছে শ্রীলঙ্কার একটা, তারপর হচ্ছে মালদ্বীপ এবং ইন্দোনেশিয়া, এই 3টে বর্ডার। 4 নম্বর, নিচের মধ্যে কে কল্পকাহিনী বিভাগে 2020 পুলিৎজার পুরস্কার জিতেছে?
2020 সালের পুলিৎজার পুরস্কারটা কে জিতেছে? তো এটা আমাদের ইম্পর্টেন্ট নয়, তাও বলে রাখি উত্তরটা ডাব্লিউ কালেব ম্যাকডেনিয়েল। এটা আমাদের ইম্পর্টেন্ট নয়, উত্তর হচ্ছে 2। যাই হোক 2 বা 3 যাই হোক, এটা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স, এটা আমাদের ইম্পর্টেন্ট নয়। এখানে তোমরা জেনে রাখো যে কতজন এখনো পর্যন্ত কতজন ভারতীয় পুলিৎজার পুরস্কার পেয়েছেন সেটা জেনে রাখো। আর যখন 2023 বা 2024 সালের পুলিৎজার পুরস্কার আমি তোমাদের করাবো তখন বলে দেবো যে রিসেন্ট কারা পেয়েছেন, ঠিক আছে? এখন জেনে রাখো যে ভারতের কারা কারা পুলিৎজার পুরস্কার পেয়েছেন সেটা। ভারতের প্রথম পুলিৎজার পুরস্কার হচ্ছে 1937 সালে পেয়েছিলেন গোবিন্দ বিহারী লাল। কি নাম? গোবিন্দ বিহারী লাল, লিখে রাখো প্রত্যেকে। তারপর পেলেন একবারেই 2000 সালে, কে পেলেন? ঝুম্পা লাহিড়ী। তারপর পেলেন ঝুম্পা লাহিড়ী, ঠিক আছে? তারপর 2003 সালে পেলেন গীতা আনন্দ। 2003 সালে পেলেন গীতা আনন্দ। তারপর 2011 সালে পেলেন সিদ্ধার্থ মুখার্জি। এখনো পর্যন্ত এই 4 জন ভারতীয় পুলিৎজার পুরস্কার পেয়েছেন। 4 জনের নামটা তোমাদের মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্নে যাব। নেক্সট প্রশ্ন কি আছে দেখবো আমরা, ঠিক আছে? ভীষণ গরম আছে। নেক্সট দেখো, আর কারেন্ট ঠিকঠাক সাপ্লাই হচ্ছে না, লোডশেডিং মাঝে মধ্যেই হচ্ছে। 5 দেখো, প্রখ্যাত শাস্ত্রীয় নৃত্যশিল্পী শোভনা নারায়ণ কোন নৃত্যের সঙ্গে যুক্ত? শোভনা নারায়ণ একজন বিখ্যাত ডান্সার, তিনি কোন নৃত্যের সঙ্গে যুক্ত? আচ্ছা, বিরজু মহারাজের নাম তোমরা শুনেছো, সীতারা দেবীর নাম শুনেছো, গোপী কিষাণ, শম্ভু মহারাজ, এদের যদি নাম শুনে থাকো তাহলে শোভনা নারায়ণটাও তোমরা পারবে। প্রত্যেকেই হচ্ছে কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত। শোভনা নারায়ণ, বিরজু মহারাজ, সীতারা দেবী, গোপী কৃষ্ণা, দময়ন্তী যোশী, এরা প্রত্যেকেই হচ্ছে কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত। মল্লিকা সারাভাই, প্রত্যেকেই, ঠিক আছে? কত্থক নৃত্যটা হচ্ছে উত্তর ভারতের একটা শাস্ত্রীয় ডান্স। ভারতের মোট 8টি শাস্ত্রীয় ডান্স আছে, ঠিক আছে? তার মধ্যে কত্থকটা হচ্ছে উত্তর ভারতের, নির্দিষ্ট কোনো রাজ্যের এটা নয়, এটা হচ্ছে উত্তর ভারতের। 6 দেখব, মানবদেহের লিপিড এবং প্রোটিনের বাছাই, ট্যাগিং, প্যাকেজিং এবং বন্টন করা হয় ড্যাশের মাধ্যমে। এখানে বাংলা ট্রান্সলেট করতে গিয়ে প্রশ্নটা এরকম হয়েছে, মানবদেহে যে লিপিড এবং প্রোটিন উৎপন্ন হয়, সেই লিপিড এবং প্রোটিনের যে মানে হয়ে থাকে ট্যাগিং, প্যাকেজিং, ডিস্ট্রিবিউশনের মাধ্যমে সারা দেহে সেই লিপিড প্রোটিনকে ছড়ানোর কাজটা কার? কারেক্ট আনসার হবে গোলগি বডি বা গোলগি যন্ত্রপাতি বা গোলগি অ্যাপারেচারের কাজ হচ্ছে এটা। 7 নম্বর প্রশ্নে যাব, মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন কবে? ক্লাস কেমন হচ্ছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, এবং আর কি রকমের তোমাদের ক্লাস লাগতে পারে বা কি ক্লাস প্রয়োজন সেটাও তোমরা কিন্তু জানাবে। মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন কবে? জানুয়ারি 1915 সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন। এটা মনে রাখবে, জানুয়ারি মনে রাখলে হবে না, 9th জানুয়ারি। কবে আসেন? 9th জানুয়ারি 1915 সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন মহাত্মা গান্ধী। সেই জন্যই 9th জানুয়ারি দিনটাকে প্রত্যেক বছর প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করা হয়। প্রবাসী ভারতীয় দিবস হিসেবে প্রত্যেক বছর পালন করা হচ্ছে 9th জানুয়ারি দিনটিকে, যেহেতু মহাত্মা গান্ধী সেই দিন ফিরে আসছে সেই জন্য। আর যখন মহাত্মা গান্ধীর কয়েকটা বই মনে রাখো, যেমন একটা হচ্ছে হিন্দ স্বরাজ বইটা বহুবার পরীক্ষায় আসে। এই বইটা মহাত্মা গান্ধী লিখেছে, বহুবার পরীক্ষায় আসে। আর তারপর লিখেছিলেন একটা লিও টলস্টয়, গোপাল কৃষ্ণ গোখলে, মাই রাজনৈতিক গুরু, এই বইটাও তিনি লিখেছিলেন। 8 হচ্ছে নিচের মধ্যে কে 1784 সালে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেছিলেন? 1784 সালে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেছিলেন। কারেক্ট আনসার কি হবে? এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেছিলেন, প্রত্যেকেই জানি আমরা, স্যার উইলিয়াম জোন্স। এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল, বর্তমানে এই এশিয়াটিক সোসাইটি এখনও কলকাতার পার্ক স্ট্রিটে এর অফিসটা আছে, ঠিক আছে? তো 1784 সালে, আজ থেকে প্রায় 240 বছর আগে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয়েছিল। নেক্সট হচ্ছে 9, দ্বীপ অঞ্চল সহ ভারতের উপকূল রেখার আনুমানিক দৈর্ঘ্য কত? ভারতের উপকূল রেখা, ভারতের এই যে ভারত, ঠিক আছে, তো ভারতের উপকূল রেখা এইখান থেকে শুরু হবে, এই পুরোটা ভারতের উপকূল রেখা, ঠিক আছে? এই পুরোটা যদি বলা হয় তাহলে 6100 কিমি, কিন্তু 6100 এখানে অপশন নেই। এখানে বলেছে উপকূল রেখার দ্বীপ অঞ্চল সহ, অর্থাৎ আন্দামান নিকোবর, লাক্ষাদ্বীপ, এই অঞ্চলটা সহ ভারতের মোট যদি বলা হয় তখন হবে 7516.5
6 কিলোমিটার বা 7517 কিলোমিটার। এটা হচ্ছে ভারতের টোটাল উপকূল রেখার দৈর্ঘ্য। আর কোন রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য সর্বাধিক যদি প্রশ্ন আসে তখন হবে গুজরাটের উপকূল রেখার দৈর্ঘ্য সর্বাধিক। দোষ দেখব, ঘর্ষণ পৃষ্ঠতলের মসৃণতার উপর নির্ভর করে। ঘর্ষণ বল সর্বদা ড্যাশ প্রয়োগ করা বল। ঘর্ষণ পৃষ্ঠতলের মসৃণতার উপর নির্ভর করে। যত বেশি মসৃণ হবে ঘর্ষণটা কিন্তু কম হবে, যত বেশি অমসৃণ হবে ঘর্ষণ তত বেশি হবে। ঘর্ষণ বল সর্বদা ড্যাশ প্রয়োগ করে, বিরোধিতা করে। ঘর্ষণ বল সর্বদা বিরোধিতা করে। কীরকম? যে কোনো কাজ যদি অমসৃণ হয় দেখবে বাইক চালাবে, যদি অমসৃণ রাস্তা হয়ে থাকে বাইক ভালো চালাতে পারবে না। তাহলে কি করছে? অমসৃণ সবসময় বিরোধিতা করবে। যত বেশি ঘর্ষণ হবে তত বেশি বিরোধিতা হবে। 11 নিচের কোন নদী আরব সাগরে প্রবাহিত হয়েছে? আমরা প্রত্যেকেই জানি এই যে গঙ্গা নদী পূর্ব দিকে প্রবাহিত হয়েছে, বঙ্গোপসাগরে পতিত হয়েছে। যমুনা নদী পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। ব্রহ্মপুত্র নদী পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। কিন্তু এই যে তাপি নদী ভারতের মধ্য ভারত থেকে উৎপন্ন হয়েছে। মধ্য ভারত বলতে কি মধ্যপ্রদেশ থেকে উৎপন্ন হয়ে এটা আরব সাগরে পতিত হয়েছে। তাহলে অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার। তাপি নদী গলফ অফ খাম্বাত উপসাগরে পতিত হয়েছে আরব সাগর। ঠিক আছে, নেক্সট দেখব 12। দরিদ্র পরিবারের গ্রামীণ যুবকদের দক্ষতা ও উৎপাদনশীল ক্ষমতা বিকাশের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক প্রবৃত্তি অর্জনের লক্ষ্যে নিচের কোন সরকারি প্রকল্প চালু করা হয়েছিল? সেই সরকারি প্রকল্পের নাম হচ্ছে কি? চলো এটা বেশি দেরি করব না, উত্তর জেনে নাও। দীনদয়াল উপাধ্যায় গ্রাম জ্যোতি যোজনা, DDUGJY। দীনদয়াল উপাধ্যায়ের নামে যখনই কোনো কিছু আসবে জেনে যাবে যে এটা মানে বিজেপি সরকার করেছে, মানে 2014 সালের পরে হবে। ঠিক আছে, তাহলে এটা 2014 সালের হয়েছিল নভেম্বর মাসে। নভেম্বরের 20 তারিখ এটা হয়েছিল। দীনদয়াল উপাধ্যায় স্কিমটা লঞ্চ করা হয়েছে। 13 হচ্ছে ধানগাড়ি গাজা ঐতিহ্যবাহী লোকনৃত্য নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি? ধানগাড়ি গাজা যে ঐতিহ্যবাহী লোকনৃত্য নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যের একটা ডান্সের নাম হচ্ছে ধানগাড়ি গাজা? দেখো কয়েকটা ডান্স তোমাদের বলে দিচ্ছি, যেমন লাভানি একটা ডান্সের নাম, কোলি হচ্ছে একটা ডান্সের নাম। এইগুলো যদি তুমি জানো তাহলে ধানগাড়ি গাজাটা সহজেই বলতে পারো। তারপর হচ্ছে পোভা দাস, এগুলো সবই হচ্ছে মহারাষ্ট্রের ডান্স। কোথাকার ডান্স? মহারাষ্ট্রের ডান্স। তারপর হচ্ছে লেজিম, তারপর হচ্ছে ডিন্ডি, এগুলো সবই হচ্ছে মহারাষ্ট্রের ডান্স। ঠিক আছে, 14 নম্বর চলে যাব। ভারতীয় জাতীয় কংগ্রেস 1885 সালের ডিসেম্বরে এখানে প্রতিষ্ঠা হয়েছিল। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1885 সালে কোথায় প্রতিষ্ঠা হয়েছিল? আমরা জানি ভারতের জাতীয় কংগ্রেস বর্তমানের মুম্বাই, আগে ছিল বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল হিন্দি কলেজের নাম কি? গোকুল দাস তেজপাল হিন্দি কলেজে প্রতিষ্ঠা হয়েছিল 1885 সালে বোম্বেতে। আর প্রথম সভাপতি ছিলেন WC ব্যানার্জি বা উমেশ চন্দ্র ব্যানার্জি হচ্ছেন প্রথম সভাপতি ছিলেন। আর প্রতিষ্ঠা করেছিলেন অ্যালান অক্টাভিয়ান হিউম। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে চলে যাব। 15। যখন অক্সিজেন ব্যবহার না করে খাদ্যের গ্লুকোজ ভাঙ্গন ঘটে তখন তাকে কি বলে? যখন খাদ্যের ভাঙ্গন ঘটছে অক্সিজেন ছাড়াই তখন সেটাকে আমরা কি বলবো? অক্সিজেন ছাড়াই খাদ্যের যখন শ্বসন ঘটে বা খাদ্যের ভাঙ্গন ঘটে সেটাকে আমরা বলবো অ্যানেরোবিক শ্বসন, অ্যানেরোবিক রেসপিরেশন বা অ্যানেরোবিক রেসপিরেশন। দেখো রেসপিরেশন বা শ্বসন 5 প্রকারের হয়ে থাকে, শ্বসন 5 রকমের হয়ে থাকে। তো এই যে প্রশ্নগুলো আছে তুমি কিন্তু যতই পুরো সিলেবাসটা পড়ে কমপ্লিট করে এই ধরনের প্রশ্নের উত্তর করতে পারবে না। তুমি প্রিভিয়াস ইয়ার করো, বেশি প্রশ্ন উত্তর প্র্যাকটিস করো, তাহলেই কিন্তু এই ধরনের প্রশ্নের উত্তর করা সম্ভব। না হলে তুমি যদি বলবে যে আমি বায়োলজি থেকে একটা প্রশ্ন আসবে তার জন্য আমি পুরো বায়োলজিটা একদম পড়ে শেষ করব, তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে। ঠিক আছে, তো প্রিভিয়াস ইয়ার করতেই হবে। আর পুরো সিলেবাস কমপ্লিট করেও তুমি প্রশ্ন কমন পাবে না, প্রিভিয়াস ইয়ার করেই কিন্তু একমাত্র কমন পাওয়া সম্ভব। তো দেখো কত রকমের শ্বসন আছে জেনে রাখো। অ্যানেরোবিক শ্বসন, তারপর আছে বায়বীয় শ্বসন, সেলুলার শ্বসন, কৈশিক শ্বসন, যেমন হচ্ছে এরোবিক রেসপিরেশন, তারপরে আছে গ্লাইকোলাইসিস। ঠিক আছে, তারপর আছে সেলুলার রেসপিরেশন বা সেলুলার শ্বসন, তারপর হচ্ছে ফার্মেন্টেশন। অনেক রকমের শ্বসন প্রক্রিয়া আছে, 5 প্রকার। নেক্সট দেখো নিচের মধ্যে কে 1875 সালে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন?
মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলতে হবে আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছে, ঠিক আছে। কারেক্ট আনসার হবে দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, দয়ানন্দ সরস্বতী। নেক্সট দেখো, ফিফা বিশ্বকাপে কোন খেলোয়াড়ের মধ্যে সবচেয়ে বেশি জয়ের গৌরবটি কোন ফুটবলার? এখানে বলতে চাওয়া হচ্ছে যে সবচেয়ে বেশিবার ফিফা ওয়ার্ল্ড কাপ কে জিতেছে, সবচেয়ে বেশিবার। কারেক্ট আনসার হবে পেলে ইজ দ্য কারেক্ট আনসার। দক্ষিণ আফ্রিকার ফুটবলার পেলে এখনও পর্যন্ত সব থেকে বেশিবার ফুটবল ওয়ার্ল্ড কাপ জিতেছেন, 3বার ফুটবল ওয়ার্ল্ড কাপ পেয়েছেন তিনি। ব্রাজিল সব থেকে বেশিবার ফুটবল ওয়ার্ল্ড কাপ জিতেছে, এখনও পর্যন্ত 6বার, তার মধ্যে 3বার পরপর 3বার জিতেছিল, তখন পেলে কিন্তু ব্রাজিল দলের ক্যাপ্টেন ছিলেন, ঠিক আছে। অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার। ফিফা সম্পর্কে তোমাদের বলে রাখি, ফিফা প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? ফিফা প্রতিষ্ঠা হচ্ছে 1904 সালে। প্রতিষ্ঠা হয়েছিল কোথায়? প্যারিসে প্রতিষ্ঠা হয়েছিল। বর্তমানে হেডকোয়ার্টার অবস্থিত জিউরিখ, ঠিক আছে, সুইজারল্যান্ডের জিউরিখ শহরে হেডকোয়ার্টার অবস্থিত। 18 নম্বর প্রশ্ন আমরা দেখব, নিম্নলিখিতগুলির মধ্যে কে প্রথম ভারতীয় যিনি ভারতরত্ন পুরস্কার পান? এই ধরনের প্রশ্নের উত্তর কিন্তু পরীক্ষায় বেশি চিন্তা ভাবনা করতে যেও না। যদি তুমি হুবহু কমন পেয়ে যাও তাহলে অবশ্যই করবে, না কমন পেলে কিন্তু একবার পড়ে দেখবে, বুঝতে না পারলে স্কিপ করবে। কারণ এখানে বলছে যে কে প্রথম ভারতীয় যিনি ভারতরত্ন পুরস্কার পান, তাহলে এই 4 জনের নাম দেওয়া আছে, মক্ষগুণ্ডম বিশ্বেশ্বরায়া, চন্দ্রশেখর ভেঙ্কটরামন, পাণ্ডুরঙ্গ বামন, পুরুষোত্তম দাস ট্যান্ডন। তো এই প্রত্যেক 4 জনকেই তোমাকে চিনতে হবে, কে কবে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন সেগুলো জানতে হবে, তাহলে তুমি উত্তর করতে পারবে, ঠিক আছে। এখানে একটু ব্যাপারটা সহজ হয়ে যাচ্ছে, কারণ চন্দ্রশেখর ভেঙ্কটরামন এখানে সব থেকে পুরনো ব্যক্তি, আর 1930 সালেই তিনি পেয়েছিলেন, মানে নোবেল প্রাইজ পেয়েছিলেন। রামন এফেক্ট আবিষ্কার করার জন্য ফিজিক্সে নোবেল পুরস্কার পেয়েছিলেন 1930 সালে, আর 1954 সালে তিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। তো এখানে যে অপশনগুলো আছে তাদের মধ্যে চন্দ্রশেখর ভেঙ্কটরামন সর্বপ্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। 19 দেখব, নিচের কোন রাজ্যের একটি বিধান পরিষদ আছে? কোন রাজ্যের বিধান পরিষদ আছে? বিধানসভা যেমন সেন্ট্রালে থাকে কি কি দুটো থাকে, লোকসভা এবং রাজ্যসভা। লোকসভা হচ্ছে নিম্নকক্ষ, রাজ্যসভা হচ্ছে উচ্চকক্ষ, তেমনি রাজ্যেও থাকে বিধানসভা এবং বিধান পরিষদ। বিধানসভা এবং বিধান পরিষদ, এই যে বিধানসভা হচ্ছে নিম্নকক্ষ, বিধান পরিষদ হচ্ছে উচ্চকক্ষ, ঠিক আছে। তো বিধান পরিষদ আগে কিন্তু অনেক রাজ্যে ছিল, তারপর অনেক রাজ্য কিন্তু বিধান পরিষদটা মানে এর বেশি কাজ নেই, তাই সেটা বন্ধ করে দিয়েছে। যেমন পশ্চিমবঙ্গেও বিধান পরিষদ আগে ছিল, বর্তমানে পশ্চিমবঙ্গে আর বিধান পরিষদ নেই। তো ভারতের মধ্যে মোট 6টি রাজ্যে এখনও বিধান পরিষদ আছে। সেই 6টি রাজ্যের নাম তোমাদের বলে দিচ্ছি, দেখো, উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তারপর হচ্ছে কর্ণাটক, ঠিক আছে। কতগুলো হলো? 6টা হয়েছে, হ্যাঁ। এই 6টি রাজ্যে এখনও বিধান পরিষদ আছে। তাহলে অপশানে দেখো উত্তরপ্রদেশ আছে, তাহলে উত্তরপ্রদেশ কারেক্ট আনসার হবে। 6টা রাজ্যের নাম মনে রাখতে হবে, এই 6টা রাজ্যে বিধান পরিষদ এখনও আছে। 20 দেখব, কোন বছরে ভারত সরকার প্রধানমন্ত্রী অন্নদাতা আয় সুরক্ষা অভিযান PM আশা চালু করেছিল? কত সালে ভারত সরকার এটা চালু করেছে? PM আশা যোজনা ভারত সরকার কত সালে চালু করেছে? এই প্রশ্নটার উত্তর বলছি, তার আগে এই 21 নম্বরটা একটু দেখে নিই। একটি পঞ্চায়েত তার প্রথম সভার জন্য নির্ধারিত তারিখ থেকে ড্যাশ পর্যন্ত চলতে থাকে। দেখো এটা আগে বলে নিচ্ছি, দেখো, একটা পঞ্চায়েত যখন গঠন হয়ে যাবে তার নির্ধারিত তারিখ থেকে 5 বছরের জন্য ভ্যালিডিটি থাকে। পঞ্চায়েতের সময়কাল হচ্ছে 5 বছর, যেমন মন্ত্রিসভার সময়কাল হচ্ছে 5 বছর, তেমনি পঞ্চায়েতের সময়কাল হচ্ছে 5 বছর। এখানে কি বলেছিল? PM আশাটা কবে চালু হয়েছিল? 2018 সালে PM আশা চালু হয়। এই স্কিমগুলোর নাম জেনে রাখতে হবে, সেই স্কিমগুলো কবে কি চালু হয়েছে সেগুলো জানতে হবে। 22 দেখো, একটি সাধারণ পেন্ডুলাম একটি ছোট ধাতব বল বা একটি সুতো দ্বারা একটি শক্ত স্ট্যান্ড থেকে ঝুলিয়ে রাখা পাথরের টুকরো নিয়ে গঠিত। পেন্ডুলাম দেখেছো, পেন্ডুলাম এইভাবে ঝুলিয়ে রাখা হয়। ধাতব বলকে পেন্ডুলামের ড্যাশ বলা হয়। ধাতব বলকে পেন্ডুলামের কি বলা হয়? এটাকে বলা হয় বব। ধাতব বলকে পেন্ডুলামের কি বলা হয়? বব বলা হয়। নেক্সট দেখবো 23, 2020 সালের ডিপোজিট ইন্স্যুরেন্স, এটার দরকার নেই, পুরনো, ঠিক আছে, দরকার নেই, এটা আমি স্কিপ করে দিলাম।
পুরনো প্রশ্ন আসবে না পরীক্ষা। 24 দেখো, কোন ভারতীয় ক্রিকেটার সবচেয়ে বেশি সংখ্যক আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেছেন? তো এখনো পর্যন্ত ভারতীয় ক্রিকেটারদের মধ্যে একমাত্র কে খেলেছেন এই উত্তর আমি বলে দেবো না, এটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। ইজি প্রশ্ন, প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। যারা ক্রিকেট খেলা দেখো না, অনেক মেয়েরাই হয়তো অনেকেই ক্রিকেট খেলা দেখে না বা, কিন্তু তারাও এই প্রশ্নের উত্তর করতে পারবে, শুধু অপশানগুলো দেখে উত্তর করতে হবে, ঠিক আছে? তো প্রত্যেকে কমেন্টে বলে একবার যে কে সবচেয়ে বেশি সংখ্যক আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেছেন। 25। পদ্মবিভূষণ 2020 প্রাপক ছন্নুলাল মিশ্র এই ডোমেনে পুরস্কার পেয়েছেন। দেখো, এটা হচ্ছে পুরনো প্রশ্ন, কিন্তু এটা ইম্পর্টেন্ট। কারণ কেন? 2020 সালে পদ্মবিভূষণ পেয়েছেন, কিন্তু নামটা হচ্ছে ছন্নুলাল মিশ্র। এখন প্রশ্ন থাকতেই পারে যে ছন্নুলাল মিশ্র কিসের সঙ্গে যুক্ত? তিনি হচ্ছেন একজন সিঙ্গার, একজন ভারতের ক্লাসিক্যাল সিঙ্গার, উত্তরপ্রদেশের কিরানা ঘরানার একজন সিঙ্গার, ঠিক আছে? তো তিনি আর্ট বা শিল্পে 2020 সালে পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন, ছন্নুলাল মিশ্রা। আমাদের 25টা প্রশ্ন শেষ হলো। ক্লাস ভালো লাগলে শেয়ার করবে তোমার বন্ধুদের সাথে, আর হোমওয়ার্ক যেটা দিলাম এটা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। ক্লাসটা প্রত্যেকে প্লিজ বেশি বেশি করে লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। আর মাত্র 3 মাস প্রিপারেশনটা চালিয়ে যাও, এবং যদি তোমরা আমাদের পেড গ্রুপটাতে জয়েন করতে চাও তাহলে অবশ্যই তোমরা কিন্তু জয়েন করে যাও, ঠিক আছে?